दर्द बन के जो मेरे दिल में रहा তবু সে আমার ডাকি। তো যখন ওনার জীবনে শুরু হলো এরকম, ওনার পরিবার থেকে কিন্তু প্রচন্ড বাধা এসেছিল। সোমবার সন্ধ্যে 8:30 চোখ রাখুন এই বাংলার পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আর দাদা, যে কথাটা বলতে বলতে আমরা বিরতিতে গেছিলাম যে বম্বেতে যখন তালাত মাহমুদের আগমন, তখন হয়তো সেটা খুব একটা মসৃণ ছিল না। আর তুমি বলছিলে সুরকার অনিল বিশ্বাসের সাথে ওনার যে আলাপ, তখন আমি তোমাকে একটু থামিয়েছিলাম কারণ একটা নাটকীয় গল্প আছে এটার পিছনে। যখন তালাত মাহমুদ প্রথমবার বম্বেতে পা দিয়েছেন, তখন যদিও ওনার আগে প্লেব্যাক করার এক্সপেরিয়েন্স ছিল, কিন্তু বম্বেতে হয়তো সেটা খুব বেশি ভাবে সেই এক্সপেরিয়েন্সটার কোনো মূল্য ছিল না, কারণ ওনারা চেয়েছিলেন আরো বেশি অভিজ্ঞ, আরো বেশি কাজ জানা কাউকে। আর সেই জন্য বম্বেতে যে সমস্ত সুরকারের সাথেই প্রথমে আলাপ হয় তালাত মাহমুদের, কেউ কিন্তু ওনার সাথে খুব একটা কাজ করতে আগ্রহী হয়নি। তো এইরকম অবস্থায় যখন তার মন একেবারেই ভেঙে যাচ্ছে, তখন তার সাথে আলাপ হয় সুরকার অনিল বিশ্বাসের। এবং অনিল বিশ্বাস যখন প্রথমবার তাকে ডেকে পাঠান, তালাত মাহমুদ কিন্তু জাননি। এর পরের বার যখন আবার অনিল বিশ্বাস তাকে ডেকে পাঠান, তখনও তালাত মাহমুদ জাননি। এবং তৃতীয়বারের আগে অনিল বিশ্বাস নিজে আসেন তালাত মাহমুদের কাছে, এসে তাকে বলেন, আপনি আসছেন না কেন, আমি বারবার আপনাকে ডাকছি। তখন তালাত মাহমুদ উত্তর দেন, আমি অনেকবার আঘাত খেয়েছি, এবং আমি যদি আবার আপনার কাছ থেকে আঘাত পাই, আপনি যদি আবার আমাকে প্রত্যাখ্যান করেন, সেই আঘাতটা বড় বেশি করে বাঁচবে, সেই জন্য আমি আপনার কাছে আসিনি। তোমার কথা সূত্র ধরে একটা কথা বলি, এই যে আঘাতের কথা বললে না, তালাত মাহমুদের প্রতিটি গানেই এই যে ওনার সঙ্গে একটা প্যাথোস থাকে ওনার গানে, তুমি লক্ষ্য করে দেখবে একটা বেদনা, একটা কান্না, এটি কিন্তু ওনার গানের সঙ্গী। তার কারণও আছে। উনি যখন 16 বছর বয়সে নিজের কেরিয়ারের দিকে ঢুকে যাচ্ছেন, এবং উনি যখন এখানে চলে আসছেন, কলকাতাতে চলে আসছেন, এসে তারপরে যেহেতু উনি অত্যন্ত সুদর্শন ছিলেন, এটা আমরা হয়তো একটা জায়গা ছুঁইনি এখনো, সেটা হচ্ছে উনি কিন্তু একাধিক ফিল্ম করেছেন, মেইন রোলেও করেছেন এবং সহকারী হিসেবে তো অনেকেই করেছেন। প্রায় 16টা ফিল্ম উনি তৈরি করেছেন এখানে, আর 14টা ফিল্ম করেছেন মেইন অ্যাক্টর হিসেবে করেছেন বম্বেতে। তো যখন ওনার জীবনে শুরু হলো এরকম, ওনার পরিবার থেকে কিন্তু প্রচন্ড বাধা এসেছিল। তখন ওনারা বলেছিলেন পরিবার থেকে যে আইদার তুমি তোমার ফিল্ম ক্যারিয়ার নিয়ে নাও, সেক্ষেত্রে তুমি আমাদের পরিবার ত্যাগ করো, অথবা তুমি আমাদের যে মেইন বিজনেস সেই বিজনেসে চলে আসো। উনি যথারীতি ওনার ফিল্ম ক্যারিয়ার এবং সঙ্গীত ক্যারিয়ারকে সঙ্গে নিয়ে উনি পরিবার ছেড়েছিলেন। প্রায় দীর্ঘ 1 যুগ পরে যখন উনি অনেক এস্টাবলিশড, তখন ওনাকে আবার ওর পরিবারে আসলে তখন রক্ষণশীল পরিবারে যা হয় আর কি। একদমই তাই। তো যাই হোক, আরেকটা গল্প তুমি যেটা বললে সেটা অনুসারেই বলি, অনিল বিশ্বাসের কাছে উনি আলটিমেটলি পৌঁছলেন, তোমার পরে আমি বলি। উনি ওখানে গিয়ে ওনার গলায় যে একটা কম্পন ছিল, এটা লক্ষ্য করে দেখো, খুব একটা ন্যাচারাল কম্পন ছিল, স্বাভাবিক। আর ওই কম্পনটার জন্যই বোধহয় সিল্কের ব্যাপারটা একটা বেরোতো। উনি কি করলেন, ওই সিল্কের ভয়েসটাকে বাদ দিয়ে, আমি এটা কিছুদিন আগে আমিন সায়ানি, বিখ্যাত আমিন সায়ানির মুখে এটা শুনছিলাম উনি যখন বলছিলেন। তো উনি কি করলেন, ওই সিল্কি ভয়েসটাকে বাদ দিয়ে উনি একটা একটা তৈরি করা ভয়েসে গান গাইতে আরম্ভ করলেন। তো অনিল বিশ্বাস ওকে ধমকালেন, আপনি কেন এরকম করছেন? বলছে না, অ্যাকচুয়ালি আসলে তখন মোহাম্মদ রফি বা মুকেশ অল্প অল্প গান হচ্ছে তাদেরও, তো তখন তাদের মতন করে গাইবার চেষ্টা করলেন। উনি অনিল বিশ্বাস বললেন, না আমি এটা দরকার নেই, আমি আপনার অরিজিনাল টেক্সচারটা চাই। উনি তখন বম্বেতে গিয়ে 1949 আর জু বলে একটি গানে লেখ দিলেন। মিউজিক ছিল অনিল বিশ্বাস, লিরিক্স ছিল মজরু সুলতানপুরি। ওটা আমি এটা অল্প গাইছি। সুরটা এরকম ছিল, এ দিল মুঝে ऐसी जगा ले चल जहां कोई ना हो, ए दिल मुझे ऐसी जगा ले चल जहां
कोई ना हो। বুঝতে পারছো, সেই একই রকম কিন্তু সাইগালের অনুসরণ করা তখন। এরপরে কিন্তু উনি আসছেন নিজের সমহিমায়। দেখো 1952 একদম ওনার জীবনের যে সুবর্ণতম আমি বলবো সময়, সেটা হচ্ছে 51, 52, 53, 54, এই 4টি বছর। এই 4 বছরে বিনাকা গীতমালা যে প্রথম 1 থেকে 10 যেটা জন্য সমস্ত দেশ তাকিয়ে থাকতো, ওনার নাম একাধিকবার টপে 4 বছরে। 1952 রাজিন্দর কিশনের লিরিক্স, মিউজিক ডাইরেক্টর সজ্জাদ হোসেন, আর মুভি ছিল সঙ্গ দিল, বিখ্যাত। ये हवा ये रात ये चांदनी तेरी एक अदा पे निसार है। ये हवा ये रात ये चांदनी तेरी एक अदा पे निसार है। मुझे क्यों न हो तेरी आरज़ू, तेरी जुस्तजू में बहार है। ये हवा ये रात ये चांदनी तुझे क्या खबर है ओ बेखबर, तुझे क्या खबर है ओ बेखबर, तेरी एक नजर में है क्या असर। तुझे क्या खबर है ओ बेखबर, तेरी एक नजर में है क्या असर। जो गजब में आए तो कहर है, जो हो मेहरबा वो करार है। मुझे क्यों न हो तेरी आरज़ू, तेरी जुस्तजू में बहार है। ये हवा ये रात ये चांदनी। এইরকম অসংখ্য তখন ভালো ভালো গান হচ্ছে। এরপরে উনি কিন্তু ওখানে যখন করছেন তখন ওনার একদম বিজিয়েস্ট লাইফ। উনি ওখানে করছেন এই সমস্ত অসাধারণ হিন্দি গান প্লেব্যাক করছেন, বাংলা কিন্তু ওনাকে ছেড়ে দিচ্ছে না। তখন উনি কি করছেন, বাংলাতে এসে তপন কুমার, আর ওখানে গিয়ে উনি তারা একই সঙ্গে দুটো চলছে। যেরকম তখন এখানে একটি গান উনি গেয়েছিলেন 1951 সাল, সেই একই সাল 1951 সাল। কথা ছিল শ্যামল গুপ্ত, সুর ছিল কানু ঘোষ। এই গানটা কিন্তু খুব সাড়া ফেলে দিয়েছিল আমাদের এখানে, একটু তালের উপরে গানটা ছিল। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে বা, মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, অনুপূর্ণা বাজালে কারো বাঁশিতে, ও হাসি নামে শালে কারো হাসিতে। অনুপূর্ণা বাজালে কারো বাঁশিতে, ও হাসি নামে শালে কারো হাসিতে। তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে, তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে, যদি কেউ না থাকে দেবার। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে এবার। মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, এ জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে। এ জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে।
রঙিন ওই দিনগুলি কি এমন রবে, রঙিন ওই দিনগুলি কি এমন রবে, সারা কেউ দেবে না যে আর, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে এবার, মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার। ভারী মিষ্টি একটা গান। মানে উনি সমানভাবে একদিকে যেমন গজল সম্রাট হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছেন, আবার বিভিন্ন উচ্চাঙ্গ সঙ্গীত, বিভিন্ন হিন্দি আধুনিক গান, আবার দেখো বাংলাতেও এত মিষ্টি গান আমাদের কাছে উনি আমাদেরকে উনি উপহার দিয়েছেন, তাই না? একই সঙ্গে ওনার আসলে ক্লাসিক্যাল বেসটা খুব ভালো ছিল, চমৎকার ক্লাসিক্যাল বেস। এই ক্লাসিক্যাল বেসের ওপরে আমি তোমাকে দুটো গান শোনাবো। তবে ব্যাপারটা হচ্ছে যে এই ক্লাসিক্যাল বেসের ওপরে যে গানগুলো ওনার হয়েছিল, সেই গানগুলো শুনলে বুঝতে পারবে যে ওনার এই উচ্চাঙ্গ সঙ্গীতের উপর ওনার কতটা দখল ছিল। আচ্ছা, আর আসলে কি বলতো, আমরা আমাদের সময়টা এত অল্প না, এই অল্প পরিসরের মধ্যে হয়তো ওনার যে কীর্তি তাকে পুরোটা ছোঁয়া যায় না। আর তাই আমরা ফিরে আসবো আবার পরের পর্বে, কিন্তু আজকের এই পর্বে আমরা তালাত মাহমুদের যে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি, তাকে শ্রদ্ধা নিবেদন করবো আমরা তোমার কাছে একটা গান শুনে। सपनों की सुहानी दुनिया को आंखों में बसाना मुश्किल है, अपनों से जताना मुश्किल है, गैरों से छुपाना मुश्किल है, सपनों की सुहानी दुनिया को आंखों में बसाना मुश्किल है, मेरा बचपन बीत चुका है, मेरा बचपन बीत चुका है, दिल का लड़कपन बाकी है, हाय बाकी है, मैं अपने आप को समझा लूं पर दिल को मनाना मुश्किल है, सपनों की सुहानी दुनिया को आंखों में बसाना मुश्किल